খবরটা শুনেছেন? বাংলাদেশে বন্ধ হয়ে যেতে চলেছে গান গাওয়া কিংবা ফিজিক্যাল ট্রেনিং বা যেটাকে শারীরিক শিক্ষা বলে থাকি সেই ধরনের সমস্ত ক্লাস। সম্প্রতি শয়তান ইউনূস বাংলাদেশের মৌলবাদীদের কাছে মাথা ঝুঁকিয়ে এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে। সেখানে প্রাথমিক স্কুল স্তর থেকে তুলে দেওয়া হচ্ছে সঙ্গীত বা ফিজিক্যাল ট্রেনিং বা শারীরিক শিক্ষার মতো বিষয়গুলিকে। কেন বারবার মৌলবাদীদের কাছে মাথা নত করে ইউনূস? এই নিয়ে আমাদের আজকের ভিডিও, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে আর কিছুই যেন ঠিকঠাক নেই। ক্রমাগত মৌলবাদী ইসলামিক সমস্ত সংগঠনের কাছে মাথা নত করতে করতে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রবল চাপের মুখে। একাধিকবার নানা ক্ষেত্রে দেখা গিয়েছে, জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্নবার তারা মৌলবাদীদের কাছে মাথা নত করেছে। আর এবার আরো এক ধাপ এগিয়ে স্কুলগুলিতে হারাম করে দেওয়া হলো গান গাওয়াকে। কার্যত ফতোয়া জারি করে সেখানকার যে শিক্ষা দপ্তর রয়েছে তারা ফতোয়া জারি করে জানিয়ে দিল যে আগামী বর্ষ থেকে বা সামনের বছর থেকেই এই স্কুলগুলিতে প্রাথমিক স্তরে গান শেখানো হবে না, এমনকি গান গাওয়াও নিষিদ্ধ করে দেওয়া হলো। এই সিদ্ধান্তের মূলে রয়েছে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামের মতন একাধিক মৌলবাদী সংগঠনগুলির চাপ। যখন স্কুল শিক্ষা কার্যক্রমে এই প্রাথমিক স্তরে সঙ্গীত বা ফিজিক্যাল ট্রেনিং এর টিচার নেওয়া হবে এমন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তারপর থেকেই এই সমস্ত সংগঠনগুলি প্রবল চাপ সৃষ্টি করছিল। তাদের বক্তব্য ছিল সঙ্গীত হচ্ছে ইসলামে হারাম, তাই জন্য স্কুল স্তরেও সঙ্গীতের শিক্ষক বা সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়া যাবে না। সম্প্রতি সেপ্টেম্বরে ঢাকায় একটা বিরাট জনসমাগম হয় ইসলামী তৌহিদি জনতার। সেই ইসলামী আন্দোলনের প্রধান মুখ সৈয়দ রেজাউল করিম বলেন, ইউনূস সাহেবকে বলেন যে আপনারা কি ভেবেছেন আমাদের সন্তানদের আপনারা অপসংস্কৃতি শেখাবেন, আমাদের সন্তানদের আপনারা গান গাওয়া শেখাবেন? আপনারা জানেন না ইসলামে তো গান গাওয়া হারাম? তাহলে কোন লজ্জায় আপনারা এই গানের শিক্ষক নিয়োগ করতে চাইছেন? এমনকি এই যে ইসলামী সংগঠনগুলি রয়েছে এরা নারী ক্ষমতায়ন বা নারীদের জন্য যে আইন রয়েছে সেগুলি সংস্কারও বাধা দিয়েছে। গত বছর এই জুলাই আন্দোলনের পরপর সামনে এসেছিল যে ইউনূস সরকার চায় নারীদের জন্য যে আইনগুলো রয়েছে সেগুলোকে প্রবর্তন করতে বা সংস্কার করতে। সেই সংস্কারের ক্ষেত্রেও ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই ইসলামী সংগঠনগুলি। তারা ইউনূস সাহেবকে রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছে যদি তাদের দাবি দাওয়া পূরণ না হয়, যদি স্কুলগুলিতে গান শেখানো থেকে বিরত থাকা না হয়, তাহলে গোটা বাংলাদেশের তামাম ইসলামী জনতা রাস্তায় নামবে এবং ইউনূস সরকারকে গদিচ্যুত করবে। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন, অথবা গান বাদ্য হারাম। গান বাদ্য হারাম কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই সরকারের এই ঘটনার পর যে উইথড্র করে নিল তারা জানিয়ে দিল যে শিক্ষক নিয়োগ হবে না। এটা কার্যত মৌলবাদের কাছে মাথা নত করা। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের শাসন করতে ছিলেন, তখনও ইসলামী সংগঠনগুলো নানা ফতোয়া জারি করত, কিন্তু তখন শক্ত হাতে প্রশাসনিক কর্তৃ হিসেবে সেগুলোকে দমন করেছিলেন তিনি। তাই দু একটা বিক্ষিপ্ত ঘটনা, 2-4 বার এরকম হুমকি ফতোয়া বাদে বৃহৎ আকারে বাংলাদেশের জনগণের জনজীবনে এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়নি। কিন্তু ইউনূস সরকার তো একদিকে বিভিন্ন এজেন্টদের সরকার, আর একদিকে তিনি মৌলবাদীদের কাছে সরকার। কাজেই এই দুই টানা পড়ে নেই, কখনো এদের হাতের পুতুলের মতো নাচতে থাকে, কখনো ওদের হাতের পুতুলের মতো নাচতে থাকে। ঠিক তেমনই আরো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এরা। এই ইসলামী সংগঠনগুলি কিছুদিন আগে রাস্তায় নেমে জানিয়েছিল যে ইসকনের মতো সংগঠনকে নাকি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই ইসকন যারা সমগ্র বিশ্বে একদম সুনামের সঙ্গে কাজ করে চলেছে, যাদেরকে নিয়ে কারোর কোনো সমস্যা নেই,
সেখানেও সমস্যা খুঁজে খুঁজে বের করে এরা দাবি জানিয়েছিল ইসকনকে নিষিদ্ধ করতে হবে। একটা ট্রেন্ড চলছিল সোশ্যাল মিডিয়াতে, টোটাল মালাউন ডেথ, #TMD। তখনও কিন্তু ইউনূস সরকার চুপ ছিল, এই মৌলবাদীদের কাছে মুখ বন্ধ রেখেছিল। সব থেকে মজার ব্যাপার কি জানেন, মৌলবাদীদের চাপের কাছে ইউনূস সাহেব স্কুলগুলিতে গান গাওয়ায় ফতোয়া জারি করলেও তার নিজের মেয়ে কিন্তু মনিকা, যিনি আছেন মনিকা ইউনূস, তিনি একজন বিখ্যাত অপেরা গায়িকা। তিনি বিভিন্ন মঞ্চে অপেরা পারফর্ম করেন এবং তার বাবা ইউনূস সাহেব হাততালি দিয়ে মেয়েকে চিয়ারও করেন। দেখুন সেই ভিডিও। আমার খুব অবাক লাগে এই সমস্ত ইসলামিক দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আচার আচরণ দেখলে। একদিকে এরা গান গাওয়াতে ফতোয়া জারি করে ইসলামের নিয়ম মেনে, আবার অপরদিকে এদেরই সন্তানরা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে গান গায় আর সেখানে তারা হাততালি দেয়। এই যেমন দেখুন না ইরানের সম্প্রতি কি হয়েছিল। ইরানে মহিলাদের হিজাব ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ, এমনকি হিজাবের মধ্যে দিয়ে চুল দেখা গিয়েছিল বলে সেখানে এক মহিলাকে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছিল, বোধহয় মৃত্যুদণ্ডও দেওয়া হয় তাকে। আর সেই ইরানের যিনি প্রেসিডেন্ট, তার ঘনিষ্ঠ একজন নেতার মেয়ে বিয়ে করলেন সম্প্রতি। ভাইরাল ভিডিও দেখা গেল তিনি পশ্চিমা পোশাক পরে, একেবারে খোলামেলা পোশাক পরে বিয়ে করছেন। কট্টর মৌলবাদীরা বলেন ইসলামে নাকি গান গাওয়া হারাম, তাই জুলাই আন্দোলনের পর সেখানকার একাধিক সঙ্গীতজ্ঞ শিল্পীর বাড়িতে ভাঙচুর চালিয়েছিল তারা। ভেঙে দেওয়া হয় বাদ্যযন্ত্রগুলি, আগুন লাগিয়ে দেওয়া হয় তাতে। সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে সোনার বাংলা গানটিকে তারা জাতীয় সঙ্গীত হিসেবে এতদিন ধরে গেয়ে আসছে, সেই গানটিতেও বন্ধ করার বিষয়ে উঠে পড়ে লেগেছে এই মৌলবাদীরা। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতেও হামলা চালিয়েছিল তারা। আর সবটাই হয়েছে ইউনূস সরকারের মদতে। ইউনূস সাহেব বুঝতে পারছেন না যে অজগরের পিঠে তিনি সওয়ার হয়েছেন, সেই অজগরের পিঠ থেকে তিনি নামতেও পারবেন না, তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, বরং এই অজগর একদিন তাকে তো গিলে খাবেই, পাশাপাশি সমগ্র বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। বাংলাদেশ হারাবে তার আপন গরিমা, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য লোকগীতি, সারি গান, জারি গান, মাঝি মোল্লাদের গান সহ নানা রকমের গান এত দিন ধরে, এত যুগ ধরে সেখানকার গ্রামেগঞ্জের মানুষরা গেয়ে এসেছেন। বাংলাদেশে রয়েছে একাধিক সুফি পীঠস্থান। যদি এইভাবে গান গাওয়ার উপর হারাম বলা হয় বা গান গাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়, তাহলে আজ প্রাথমিক শিক্ষা স্তরে গানকে হারাম করা হয়েছে, কাল দেখা যাবে এই সমস্ত গানগুলি গাওয়াও বন্ধ করে দিয়েছে এই মৌলবাদীরা। বাংলাদেশ তার আপন পরিচয় হারাবে। ইতিমধ্যেই সুফি ভাবধারার কারণে বাংলাদেশের বহু মাজারে ভাঙচুর করা হয়েছে, সেগুলিকে আগুন লাগিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আর বরাবরের মতন চুপ থেকেছে ইউনূস সরকার। আপনাদের কি মনে হয়, বারবার কেন মৌলবাদীদের কাছে মাথা ঝোকাচ্ছেন এই মোহাম্মদ ইউনূস? তার প্রাণভোমরা কি লুকিয়ে রয়েছে এই সমস্ত মৌলবাদীদের হাতে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा।
प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।